দেখতে দেখতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হলো। একটা খুব ভীষণ টেনশনের মধ্যে দিয়ে তোমরা ছিলে। এখন তোমাদের খানিকটা টেনশন থেকে তোমরা মুক্তি পেলে। বিষয়টা কি হয়েছে জানো? কোশ্চেনটা ভেরি মাচ ইজি এবং কমন চলে এসছে ম্যাক্সিমাম জনেরই, যারা আমার কাছে পড়ে বা যারা অন্য জায়গাতেও পড়ে। পুরোপুরি বই থেকে হুবহু সব কপি হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেও প্রচুর কিছু, যেটা বহু বারবার এসেছিল, যেটা আমি কিছু কিছু কোশ্চেন সাজেস্টিভ স্টুডেন্টদের বলেছিলাম, সেরকম প্রচুর কোশ্চেন এসে গেছে। কোশ্চেন পেপার সম্পর্কে ডিটেলস আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি কয়েকটা ঘটনার কথা তোমাদের বলি। ঘটনা বলতে সিম্পল ব্যাপার, এগুলো হয়তো তোমাদের অনেকেরই হয়েছে। যেমন আমার একটি স্টুডেন্ট পরীক্ষা হল থেকে বেরিয়েই ফোন করছে আর কি, বুঝলে, ফোন করে কান্না শুরু। কি হলো, কি ব্যাপার, কাঁদছো কেন? না স্যার, প্রথম থেকে আপনি বলে আসছিলেন 75 অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এর জন্য কিছুটা আমাদের আছে, খুব আশাটা তোমাদের বাড়িয়ে দিয়েছিলাম যে হ্যাঁ দেখো, এত মাস পর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, 75 মার্কস কিন্তু অ্যান্সার করতেই হবে। যাই হোক, কোশ্চেন হাতে পেয়ে ভেরি মাচ ইজি এবং কমন কোশ্চেন, তোমরা হয়তো ভেবেও ছিল, সেও ভেবেছিল যে 75 মার্কসই অ্যান্সার করব। তো যাই হোক, সে কান্নাকাটি করছে, স্যার মাত্র 57 মার্কস অ্যান্সার করেছে। তো আমি তাকে কি বলে সান্ত্বনা দেব? যদি আমি পরীক্ষার আগের দিন বলেছিলাম যে ঠিক আছে, যে যতটা চেষ্টা করবে করবে, সবকিছু তোমার হাতে নেই, পরীক্ষা দিচ্ছ, চেষ্টা করেছো এতদিন, পরীক্ষার হলে কি হবে না হবে সবটা তোমার হাতে নেই, যাতে করে একটু আশাটা কমে আর কি, সেই জন্যই এত কথা বলেছিলাম। যাই হোক, সে কিন্তু একইভাবে টেনশন করে এবং স্যার জিওমেট্রির এত সহজ সহজ অঙ্ক আমি সবই করতে পারার কথা, কিন্তু কিছুটা টাইমের হবে, আর কিছুটা হয়তো কোনো জায়গায় ক্যালকুলেশন আটকে যাওয়ার ফলে পুরোপুরি নামাতে পারেনি স্যার, অনলি 57 করেছি। তো কি বলবো তাকে, আর আমি তাকে এটুকুই বললাম, বা তোমাদের সকলকেই বলছি যে দেখো, কোনো একটা পরীক্ষায় মার্কসটাই কিন্তু সব হয়ে গেল না। যেমন বলি, হয়তো পরীক্ষাটা হয়তো যতটা ভালো দেবে আশা করেছিলে ততটা ভালো হয়নি, হয়তো ভেবেছিলে অ্যাবভ 70 পাবো, হয়তো হয়নি। এবার একবার ভাবো তো, তোমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তে, তাই না, ধরো তুমি ফার্স্ট হতে পারোনি কোনো একবার, তোমরা যেহেতু অনার্স পড়ছো, অনেকেই ভালো স্টুডেন্ট, অনেকেই র্যাঙ্ক করতে 1, 2, 3 এসব পজিশনের মধ্যে থাকতে, হয়তো কোনো একবার তুমি র্যাঙ্ক করতে পারোনি, তুমি ফার্স্ট হওনি, তুমি হয়তো সেকেন্ড হয়েছো। বাবা বলেছে তোমাকে যে কেন তুই কেন ফার্স্ট হতে পারলি না, মা বলেছে, পিসা বকেছে, সবাই মিলে বকাবকি করেছে, নিজেরও কত খারাপ লেগেছে। একবার ভাবো তো, ওই ক্লাস 6-এ তোমার ফার্স্ট হওয়াটা না হওয়াটা তার পরবর্তী জীবনে, পরবর্তী পড়াশোনাতে কোথাও এফেক্ট এনেছে কিনা? কোথাও তোমার এফেক্ট পড়েছে? কোথাও তোমার এফেক্ট পড়েছে মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছো তার উপরে, মাধ্যমিকে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো তার উপরে, উচ্চ মাধ্যমিকে কতটা তোমার এফেক্ট করেছে বল, আবার উচ্চ মাধ্যমিকে কিরম মার্কস পেয়েছো তার উপরে এবারের পরীক্ষাটা কিন্তু কি করেনি, ডিপেন্ড করেনি। এবারের পরীক্ষা তুমি যেমন দিয়েছো তার অনুপাতে এবারের রেজাল্টটা ডিপেন্ড করবে। বা এবার যে সেকেন্ড সেমিস্টার আসছে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যেমন প্রিপারেশন নেবে, যে মানসিক ভাবে এবং তোমরা যেমন সময় দেবে, তার উপরে কিন্তু পরবর্তী পরীক্ষা ডিপেন্ড করবে। তার ফলে যে পরীক্ষা হয়ে গেছে তা নিয়ে এতটা মন খারাপ করে, এতটা টেনশন করে লাভ নেই। কিন্তু আমাকে কয়েকজন বলেছে, কয়েকজনই কিন্তু, বেশ কয়েকজন 70 মার্কসের কাছাকাছি কিন্তু অ্যান্সার করেছে। যাই হোক, প্রিভিয়াস কোনো পরীক্ষার রেজাল্টের ওপরে কিন্তু পরবর্তী লাইফ যে মারাত্মকভাবে ডিপেন্ড করে এটা কিন্তু নয়। তবে হ্যাঁ, চেষ্টা তোমাদের সবসময়ই করতে হবে, চেষ্টা সবসময়ই থাকবে যে আরো ভালো কি করে, আরো বেটার কি করে করা যায়। এবারে যে পরীক্ষা দিলে সেই পরীক্ষার থেকে যে তোমাদের দোষ ত্রুটি বা ভুলগুলো হলো, সেগুলো থেকে তোমাদের বিচার করে দেখতে হবে যে কি করে এবারে আরো বেটার করা যায়, ওটাকে ওখান থেকে শিক্ষা নিয়ে কি করে আরো বেটার সেকেন্ড সেমিস্টারে করা যায়, সেটা তোমাদের অনবরত চেষ্টা করতে হবে। তো প্রথম কথা আমি প্রথম দিনই বলেছি, বা তোমরা কোশ্চেন দেখেও বলেছো যে কতটা সহজ, কতটা ইজি কোশ্চেন। এবার আমি কোশ্চেন পেপারটা নিয়ে 5 মিনিটের মধ্যে কেউ একটা কথা বলছি আর কি। কেন বলছি, কারণ আমি প্রথম থেকেই, যেদিন থেকে আমার কাছে যারা পড়ে ভর্তি হয়, বলেছিলাম
ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু খুব কমন কোশ্চেন আসে। বই থেকে আমরা যেভাবে পড়াই সেখান থেকে হুবাহু সব পড়ে যায়। আমি ক্যালকুলাস, ভেক্টর এবং জিওমেট্রি যা বলেছিলাম, তোমাদের যারা অনলাইন স্টুডেন্টস বা যারা ইউটিউবে আমার চ্যানেলে দেখেছো তারাও দেখেছো, আমি কয়েকটা সাজেশন দিয়েছিলাম, সেখান থেকেও কোনগুলো কি হয়েছে সেগুলো আমি বলছি। তো যাই হোক, কোশ্চেনটা কেমন হয়েছিল সেই ব্যাপারে আমি সংক্ষেপে একবার আলোচনা করছি। এই কোশ্চেনটা 2024-এর কোশ্চেনটা পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখানে সব লেখা থাকবে কোন সালে কোনটা পড়েছিল, কোন পেজে কোনটা আছে, কোনখান থেকে কিরকম কি পড়ানো হয়েছে। ঠিক আছে, আমার এগুলো বলার উদ্দেশ্য, তোমরা হয়তো ভাববে স্যার যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে আপনি কেন বলছেন, বলার কি প্রয়োজন আছে স্যার, যেটা হয়ে গেছে আপনি তো একটু আগে বললেন। কিন্তু আমার বলার এটাই উদ্দেশ্য যে, আমার বলার একটাই উদ্দেশ্য যে এরকমই ভাবে হবে বা আরো সুন্দর, আরো বেটার কোশ্চেন, আরো কমন কোশ্চেন আসবে সেকেন্ড সেমিস্টারে। তোমরা কিন্তু প্র্যাকটিসটা একটু বাড়াও, রেগুলারিটি একটু বাড়াও এবং মনোনিবেশ করো পড়াশোনার প্রতি। খুব ভালো ভালো তোমরা পরীক্ষা দিতে পারবে। যেমন আমি বলে যাচ্ছি পরপর, ক্যালকুলাস 1-এর এর কোশ্চেনটা, আমার কোশ্চেনে সব দাগ মারা আছে, আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরাও দেখতে পাবে। ওটা 2018 সালে এসেছিল। আমি শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়াই, সেই বইয়ের এটা 10.2.6 কোশ্চেন, যেটা লাফিটাল রুল ছিল। তারপরে যে আমার ইন্টিগ্রেশনটা রয়েছে, রিডাকশন ফর্মুলা, ওটা 2007 সালে পড়েছিল। 16 বি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যখন আমরা কোশ্চেন পেপার সলভ করি 2007-এ পড়েছিল, ওটা এর জায়গায় 1 বসিয়ে। তারপরে যে লেন্থ অফ দ্য আর্ক বের করতে বলা হয়েছে, 1-এর সি এর কোশ্চেন, ওটা হচ্ছে আমরা ক্যালকুলাস 3টে বই থেকে পড়িয়েছি। সুনীল কুমার মাইতির বইয়ের ওটা 12.4.3 কোশ্চেন। তারপরে যে লাপিটালটা পড়েছে ক্যালকুলাসের 2-এর দাগের কোশ্চেন, 2-এর দাগের এর কোশ্চেন, ওটা হচ্ছে শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বইয়ের 10.4.6, পেজ নাম্বার 364। তোমরা পিডিএফটা খুললেও দেখতে পাবে, ওখানে সব আমি দাগ দিয়ে রেখেছি। তারপরে যে লিবনিজ রুল দিয়ে যে অঙ্কটা পড়েছে, সেটাও শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের বইয়ের, সেটাও 9.3.7। এগুলো সব ক্লাসে করানো হয়েছিল। আমি জুলাই থেকে পড়ানো শুরু করেছিলাম, আগস্ট বা সেপ্টেম্বরে এগুলো করানো হয়েছে। এবার যারা যারা একটু প্র্যাকটিস কম করেছো তারা কিন্তু খুব একটা ভালো করে করতে পারেনি। যাই হোক, অনেকেই কিন্তু 70-র গায়ে অ্যান্সার করেছে। তারপরে সি এর দাগের যে রিডাকশন ফর্মুলাটা রয়েছে, ওটা 2006 সালে পড়েছিল, 16 বি কোশ্চেন, 2006-এর 16 বি। তারপরে যে ডি এর দাগের অঙ্কটা, ওটা 2018 সালে পড়েছিল। কি বের করা? লেন্থ অফ দ্য প্যারাবোলা, প্যারাবোলার লেন্থ বের করা 2018 সালে পড়েছিল, 2-এর ই। তারপরের অঙ্কটা দেখো, খুব ইজি একটা অঙ্ক, ওটা সেভাবে করাইনি, কিন্তু এরিয়ার অঙ্কটা খুব ইজি অঙ্ক। 2 কার্ভ y = 4x², এরকম দুটো কার্ভ আর কি। এই অঙ্কটাও আমি পিডিএফ আকারে করে দিয়ে দিয়েছি, আমার স্টুডেন্টদেরও দিয়েছি, তোমাদেরও দিয়েছি, পিডিএফ থেকে দেখতে পাবে। এই একটা কার্ভ y = 4x², আর একটা কার্ভ হচ্ছে y² = 2x। ছবিটা একটু হয়ে গেল, এটা একটু বাড়বে। এই দুটো কার্ভ, এটার নাম ও। এই কার্ভ দুটো যে বিন্দুতে ছেদ করেছে, এই কার্ভটা হচ্ছে তোমার y² = 2x। ওকে, এই কার্ভ দুটো যে পয়েন্টে ছেদ করেছে, পয়েন্টের নাম দিয়েছে P। OP যোগ করা হলো এই যে লুপটা তৈরি হয়েছে, এই লুপটাকে OP লাইনটা দুটো সমান এরিয়াতে ডিভাইড করেছে, সেটা দেখাতে বলেছে। মানে এই এরিয়া ইকুয়াল টু এই এরিয়া, এটা দেখাতে হবে। আমরা এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করে নেব। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বেরিয়েছে আমার, পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরোবে 1/2। আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। 1/2, এই পয়েন্টটা তোমার 0.5, ইন্ডিকেশন এটা হচ্ছে তোমার y² = 2x, আর এটা হচ্ছে তোমার y = 4x²। তাহলে কি হবে তোমার, এই এরিয়াটা যখন বের করবে, এটাকে একটা নাম দিয়েছি কিছু একটা, OAPB, OAPB, OAPBO। এই এরিয়াটা সমান কত? ইন্টিগ্রেশন ভালো করে লিখতে হবে যে এরিয়া অফ দ্য রিজিয়ন, এভাবে লিখতে হবে, এরিয়া অফ দ্য রিজিয়ন OAPBO
ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এর মান 0 থেকে কোথায় হাফ, এই কার্ভটা আগে নিয়ে নেবো, এই কার্ভে ওয়াইটা কত √2 √x dx, তাহলে এই এরিয়াটা বের করে নিলাম। সেখান থেকে কোনটা, এই এরিয়াটা বাদ দেবো, এই এরিয়াটা বাদ দেবো, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, এই ত্রিভুজেরটা বাদ দেবো। সেটা কত হবে ইন্টিগ্রেশন 0 to হাফ, এই লাইনের ইকুয়েশনটাকে বের করব। এই লাইনের ইকুয়েশনটা বেরোচ্ছে y সমান 2x, এই লাইনটা বেরোচ্ছে y সমান 2x dx, এইটা বের করব। আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, এটা বেরোবে 1/12। তাহলে কি বললাম, এই এরিয়াটা থেকে এই এরিয়াটা বাদ দেবো, দিলেই উপরটা বেরিয়ে যাবে, সেটা বেরোবে 1/12। পিডিএফটা থেকে দেখে নেবে তোমরা ভালো করে, যার ইচ্ছা হবে। আর তারপরে আমি এই এরিয়াটা বের করব, এই এরিয়াটা কি হবে ইন্টিগ্রেশন কত, এইখান থেকে এটা কত 0 to হাফ, এই লাইনটা কত 2x dx মাইনাস 2x dx মাইনাস 0 to হাফ, এই কার্ভে y বের করব, এই কার্ভে y সমান কত 4x² dx, এটাও বেরোবে কত 1/12। ঠিক আছে, তাহলে এই এরিয়াটা বেরোলো 1/12, এই এরিয়াটা বেরোলো 1/12, মিটে গেল। দেখো তারপরে যে ভলিউমের অঙ্কটা রয়েছে, তারপরে ভলিউমের অঙ্কটা মাইতি ঘোষের বইয়ে ছিল। দেখো তারপরে জিওমেট্রির 3 দাগের এর কোশ্চেনটা, ওটা চক্রবর্তী এন্ড ঘোষের বইয়ের ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 245 পেজে আছে, পোলার ইকুয়েশনের অঙ্ক। তারপরে একটা অঙ্ক 3 বি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস টু দ্য কনিক। কনিকটা কি x² প্লাস 4xy প্লাস 3y² প্লাস 3y² মাইনাস 5x মাইনাস 6y প্লাস 3 = 0। এই কনিকের ট্যানজেন্ট যেটা এই লাইনের প্যারালাল x প্লাস 4y = 0, এই লাইনের প্যারালাল এই কনিকের ট্যানজেন্ট বের করতে বলেছে। আমরা কি করব, এই লাইনের প্যারালাল লাইন কিরকম x প্লাস 4y = c, এই লাইনের প্যারালাল লাইন হচ্ছে x প্লাস 4y = c। এক্সটা এখান থেকে বের করব, কত বেরোবে, ওয়াইটা এক্সটাই বের করো না, এক্সটা বেরোবে c - 4y, এক্স এর মান বেরোলো c - 4y। যদি এই লাইনটা এই কনিকের ট্যানজেন্ট হতে হয়, তাহলে এখান থেকে এক্সটা ওখানে বসিয়ে দেবো, এক্সটা ওখানে বসিয়ে দিলে y এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়ে যাবে। যদি এইটা ওর ট্যানজেন্ট হতে হয়, y এর যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আসবে তার দুটো রুট কি হবে, সমান হবে। b² = 4ac করে দিয়েই কিন্তু এই c এর মানটা পেয়ে যাব। পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, কারণ এখন করালে তোমরা বিরক্ত হবে। আমি অঙ্কটা করাতে পারতাম, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, করালে তোমরা কিন্তু বিরক্ত হবে। নেক্সট যেটা আছে দেখো 3 দাগে c একটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অন দ্য স্ফিয়ার x² + y² + z² = 49 হুজ সেন্টার ইজ অ্যাট 2 - 1 3। এটা 2012 সালে পড়েছিল, এটা 2015 সালে পড়েছিল। এটা চক্রবর্তী ঘোষের বইয়ের ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস 8 দাগের ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, পেজ 119। এটা পিডিএফটা আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তারপরে 4 দাগের এর, ওটা একটা তোমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়েছে, ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করতে বলেছে। 4 বিয়েরটা পোলার ইকুয়েশনের বড় অঙ্কটা, ওটা 2009 সালে এসেছিল, ওটা চক্রবর্তী ঘোষের বইয়ের 29 দাগের অঙ্ক করানো হয়েছে ক্লাসে, আমি এটার ভিডিওটা ছাড়িনি আর কি। 4 সি এর অঙ্কটা হচ্ছে তোমার পেজ নাম্বার 118, চক্রবর্তী ঘোষের বইয়ের নর্মাল চ্যাপ্টারের অঙ্ক, এক্সাম্পল 18 বি। 4 ডি এরটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার থ্রু দ্য সার্কেল, এটাও চক্রবর্তী ঘোষের বইয়ের অঙ্ক, পেজ নাম্বার 122 কষতে দেওয়া অঙ্ক 9 সি। ডি এর 2 দাগের অঙ্কটা 2022 এসেছিল, এই অঙ্কটা ঘোষ চক্রবর্তী বইয়ের
উদাহরণ 6 কতগুলো উদাহরণ পড়লো দেখো, স্ফিয়ারের কতগুলো উদাহরণ পড়ে গেল দেখো চক্রবর্তী ঘোষের বই থেকে। আমরা ওই বইটা করাই, a by x plus b by y plus c by z equal to 2। তারপরের অঙ্কটা সিলিন্ডারের একটা অঙ্ক দিয়েছে। আমি বলেছিলাম সাজেশন যখন দিয়েছিলাম তোমাদের একটা কদিন আগে, মনে হচ্ছে 2 দিন আগে, খুব ব্যস্ত মানুষ, প্রচুর কিছু টপিকস পড়াই, ঠিক আছে, অনার্সের সমস্ত কিছু টপিকসই পড়াই প্রায়, ফলে খুব বিজি থাকতে হয় আমাকে, খুব একটা টাইম পাই না। তো যাই হোক, এইটা হচ্ছে আমি বলেছিলাম যে সিলিন্ডারে খুব অল্প সংখ্যক অঙ্ক আছে এবং একই টাইপের অঙ্ক। সিলিন্ডারটাকে তোমরা ভালো করে টার্গেট করবে, একটা 6 মার্কস এখান থেকে আসবে। চক্রবর্তী ঘোষের বইয়ের এক্সাম্পল 3-এর অঙ্কটা, মানে কোস্তে দেওয়া 3-এর অঙ্কটা পড়েছে 168 পেজে। তারপরে সেই বিখ্যাত অঙ্কটা যেটা আমি সাজেশনে বলেছিলাম, আমি সাজেশনে 4-5টা অঙ্ক বলেছিলাম, ঠিক আছে। জেনারেটিং লাইনের একটা অঙ্ক বলেছিলাম, যে অঙ্কটা পড়েছিল চক্রবর্তী ঘোষের বইয়ের উদাহরণ 6-এর অঙ্ক, ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 6। আমি সাজেশনের মধ্যে বলেছিলাম, তোমরা সাজেশনটা যারা দেখোনি আবার খুলে দেখে নেবে। আমি এই অঙ্কটার কথা বলেছিলাম যেটা 2008-এ এসছিল, 2013-এ এসছিল, 2016-এ এসছিল, আবার 2024-এ এসেছে, ঠিক আছে। এরকম কিছু অঙ্ক আছে যারা বারবার রিপিট হয়। তারপরে তোমার জি এর অঙ্কটা একটু অন্য ধরনের আছে। তারপরে এইচ এর অঙ্কটা আমি সাজেশনের মধ্যে বলেছিলাম, দেখবে সাজেশনটা খুলে একবার দেখে নাও। কোণের এই যে অঙ্কটা, দ্য সেকশন অফ দ্য কোণ হুজ গাইডিং কার্ভ ইজ দ্য ইলিপস এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 1 জেড ইকুয়াল টু 0 বাই দ্য প্লেন এক্স ইকুয়াল টু 0 ইজ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সো দ্যাট দ্য লোকাস অফ দ্য ভার্টেক্স ইজ। এটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি সাজেশনের মধ্যে 4-5টা অঙ্ক এরকম বলছিলাম, যার মধ্যে এই অঙ্কটা ছিল। এটা 2018 সালে একবার এসেছিল। তারপরে ভেক্টর তো পুরোপুরি সব বই থেকে সবই কপি, যেমন ভেক্টরের 5-এর দাগের এর অঙ্কটা এটা করানো হয়েছে উৎপল চ্যাটার্জি। আমি উৎপল চ্যাটার্জির বই থেকে পড়াই। ভেক্টর আমরা 3টে বই থেকে পড়িয়েছি, উৎপল চ্যাটার্জি, চক্রবর্তী ঘোষ, মাইতি ঘোষ। এটা উৎপল চ্যাটার্জির 124 পেজে আছে, কষে দেওয়া অঙ্ক। এই যে বক্স a প্লাস বি, বি প্লাস সি, a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ সমান 2 বক্স এবিসি, 2 বক্স এবিসি, এই অঙ্কটা। তারপরের অঙ্কটা দেখো, এটা কষতে দেওয়া অঙ্ক, খুব সহজ অঙ্ক একটা ভেক্টরের, সকলেই পারবে, দেখবে 30 সেকেন্ড করলে অঙ্কটা হয়ে যাবে। আমি পুরোটা করব না, কিন্তু খাতায় একটা করেছি, সেটা পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা ওখানে দেখতে পাবে। 5-এর বি এর অঙ্কটা, এইটাকে সলভ করতে বলছে, পি আর প্লাস আর ডট বি, একবারে মামুলি অঙ্ক, আর ডট বি এ সমান সি, সলভ ফর আর। পি হচ্ছে নন জিরো স্কেলার, আর পি প্লাস এ ডট বি নন জিরো, পি প্লাস এ ডট বি নট ইকুয়াল টু 0। দেখো কত ইজি অঙ্ক। দেখো আমরা কি করব জানো, আমাদের বের করতে হবে কাকে, আমাদের বের করতে হবে আর কে বের করতে হবে। আমাদের কাকে বের করতে হবে, আর কে, আর এখানে আমরা বের করব। তো সেই জন্য আমরা দেখো পি ডট পি প্লাস এ ডট বি, আমরা কাজ করব দুদিক দিয়ে বি দিয়ে ডট প্রোডাক্ট করে দাও, বি দিয়ে ডট প্রোডাক্ট করে দাও। বি দিয়ে ডট প্রোডাক্ট করলে পি আর ডট বি প্লাস আর ডট বি এ ডট বি ইকুয়াল টু সি ডট বি। আর ডট বি কমন নিয়ে নাও, আর ডট বি কমন নিলে হবে পি প্লাস এ ডট বি সমান সি ডট বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আর ডট বিটা কিন্তু পেয়ে যাব, আর ডট বিটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব সি ডট বি বাই পি প্লাস এ ডট বি। দেখো এখানে দিয়ে দিয়েছিল পি প্লাস এ ডট বি নন জিরো, এটা আর ডট বিটা পেয়ে গেলাম। আর ডট বি যেই পেয়ে গেলাম, আর ডট বিটাকে এখানে বসিয়ে দাও, তাহলে পি আর প্লাস আর ডট বিটা হচ্ছে সি ডট বি বাই কত, পি প্লাস এ ডট বি, পাশে এ সমান সি, তাহলে পি আর সমান এটা, এটা ওদিকে চলে যাবে, এখান থেকে আর বের করে নেবো পি দিয়ে ভাগ করে দিয়ে। খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তারপরের অঙ্কটা 2000 সালে পড়েছিল, একই ধরনের অঙ্ক। এটা চক্রবর্তী ঘোষের বইয়ের 6-এর দাগের উদাহরণ অঙ্ক, পেজ নাম্বার 111 রয়েছে।
তারপরেরটা 2017 সালে পড়েছিল 6-এর এর অঙ্কটা, ঠিক আছে। 6-এর বিয়ের অঙ্কটা, এটা চক্রবর্তী ঘোষের বইয়ের, মানে ভেক্টরের একটা বই আছে তোমরা জানো নিশ্চয়ই, ভেক্টর অ্যানালিসিস বলে চক্রবর্তী ঘোষ, সেই বইয়ের উদাহরণ 3-এর অঙ্ক, উদাহরণের অঙ্ক, ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, ঠিক আছে। তারপরে সিএটটা হচ্ছে 2010 সালে পড়েছিল। আমি কি করি আমার স্টুডেন্টদের জন্য লাস্ট 20-25 বছরের কোন টপিকের কত ইউনিভার্সিটি কোশ্চেন পড়েছে তুলে পিডিএফ আকারে দিয়ে দিই। সেই পিডিএফ সাজেশনের সঙ্গে একটা তোমাদের দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্কটা ছিল। তাহলে ওটা পড়েছিল 2010 সালে, ওইরকম অঙ্ক করানো হয়েছিল। ডিএডটা হচ্ছে তোমার উৎপল চ্যাটার্জির বইয়ের পেজ 130-এর অঙ্ক, ঠিক আছে। এরকম ভাবে তারপরে যে দুটো ভেক্টর ডিফারেন্সিয়েশনের একটা অঙ্ক রয়েছে, ভেরি ইজি প্রবলেম। আমি এই কথাগুলোর দ্বারা বলতে চাইছি যে কোশ্চেন কিন্তু তোমাদের হাতের মুঠোয়, যারা একটু পড়াশোনা করবে কোশ্চেন তোমাদের হাতের মুঠোয়। তোমরা প্লিজ একটু রেগুলারিটি বাড়াও। আমরা কি করি, আমরা অফলাইন পড়াই সবসময়, যাদের অনেক দূরে বাড়ি তারা অনলাইন পড়ে, কোনো রেকর্ডেড ক্লাস, সমস্ত রেকর্ডেড ক্লাস থাকে, কিন্তু যারা প্রতিদিন পড়তে আসে বা প্রতিদিন লাইভ ক্লাস করে তারাই কিন্তু কি করছে 55-60 করে পেয়েছে। কোনো রেকর্ডিং ক্লাস দিই না আমরা, মানে পুরোনো বছরের কোনো ভিডিও এইভাবে দেওয়া হয় না, ঠিক আছে। যা হয় সব সময় আমরা এসে করিয়ে দিই, তার ফলে এটা একটা সুবিধা। বহুদিন ধরে পড়াচ্ছি, 2001-2 সাল থেকে পড়াচ্ছি, এটা একটা আমি দেখেছি এই রেগুলারিটি বজায় রাখলে কিন্তু ছাত্রদের এই যে প্র্যাকটিসটা হয়। তো আমি আশা করব তোমরা সেকেন্ড সেমিস্টারে খুব ভালো করে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করবে, কারণ জুলাইয়ের মাঝামাঝি তোমাদের পরীক্ষা। পড়ানো তো চলছে প্রায়, বলা কিছু হয়েছিল না, বলছি তো। যাই হোক, আবার সিলেবাসটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশোনা করো সেকেন্ড সেমিস্টার, সকলকে 70-এর গায়ে পড়তে হবে সেই টার্গেট এখন থেকে নাও। খুব ইজি সিলেবাসটা নিয়ে পরের ভিডিওয় বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।